হিমাচল প্রদেশের দুর্গম ও অপরূপ সৌন্দর্যময় শীতল মরুভূমি হল স্পিতি ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি। এখানকার প্রাচীন বৌদ্ধ মঠ, রুক্ষ পাহাড়ি পথ এবং আদিম জনবসতি পর্যটকদের প্রধান আকর্ষণ। স্পিতি শব্দের অর্থ মধ্যবর্তী ভূমি। এটি তিব্বত ও ভারতের মাঝে অবস্থিত হওয়ায় সম্ভবত এই নাম। বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মকালে এখানে পরিষ্কার নীল আকাশ ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। এখানকার প্রধান আকর্ষণ 14,100 ফুট উচ্চতায় অবস্থিত অর্ধচন্দ্রাকার চন্দ্রতাল হ্রদ। তাছাড়া 1000 বছরেরও বেশি পুরনো বিখ্যাত প্রাচীন বৌদ্ধ মঠ কি মনাস্ট্রি, পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস হিক্কিম, বিশ্বের সর্বোচ্চ মোটরেবল ভিলেজ কমিক, ফসিল গ্রাম লাংজা, আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। আমাদের এই স্পিতি ট্যুর শুরু হয় 28শে মে 2026। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন 13051 আপ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এটাতেই আমরা যাব চণ্ডীগড়। এটা হাওড়া থেকে ছাড়ে রাত 9:55 এবং চণ্ডীগড় পৌঁছায় তৃতীয় দিন রাত 1:35। তবে বেশিরভাগ দিনই এটা লেট করে পৌঁছায়। ট্রেনটা প্রতিদিন লেট করে এলেও আজ কিন্তু একদম টাইমে পৌঁছে গেছে চণ্ডীগড়। স্টেশনে চলছে রেনোভেশনের কাজ। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো, গাড়ি ইত্যাদির লাইন রয়েছে। এখান থেকে আমাদের সিমলার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কিন্তু এত রাতে রওনা না দিয়ে আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে চলে গেলাম। আমরা চণ্ডীগড় থেকে যাত্রা শুরু করেছিলাম। আপনারা চাইলে কালকা পর্যন্ত চলে যেতে পারেন, তারপর সেখান থেকে টয় ট্রেনে বা গাড়িতে করেও যাত্রা শুরু করতে পারেন। আর যদি ফ্লাইটে আসেন তাহলে আপনাকে আসতে হবে চণ্ডীগড় এবং তারপর সড়ক পথে শুরু হবে যাত্রা। এই হোটেলে 2 ঘন্টা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সিমলার পথে। আকাশ কালো মেঘে ঢাকা এবং শুরু হয়েছে বৃষ্টি, তার মধ্যেই আমরা রওনা দিলাম। সমতল ছেড়ে ক্রমশ পাহাড়ের পথে উঠছি। রাস্তাঘাট যথেষ্ট ভালো। দেখা পাওয়া যাচ্ছে পাহাড়ের। বৃষ্টি কিন্তু তার ছন্দে পড়েই চলেছে এবং আকাশ দেখে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি থামবে বলে। আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসিনি, আমরা নিজেরাই এসছি। আমরা আছি 4 জন এবং আমাদের গাড়ি হলো আর্টিগা। আর আমাদের ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। রাস্তার ওপরেই এসে পড়েছে মেঘ। এই দৃশ্যগুলো দেখে অরুণাচলে গিয়েছিলাম গত বছর এই সময়, সেটাই মনে পড়ছে। সেই ভিডিও আছে আমার চ্যানেলে, ইচ্ছে হলে দেখতে পারেন। এখান থেকে সিমলা এখনো 53 কিলোমিটার বাকি। আরও 30 কিলোমিটার। প্রবেশ করছি সিমলায়। সিমলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি ম্যালের কাছে। এই কাছাকাছি আমাদের হোটেল। আর দেবভূমি হিমাচল প্রদেশ আমাদের স্বাগত জানাচ্ছে। চলে এসেছি আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল চামন প্যালেসে। ম্যালের কাছাকাছি কয়েকটি হোটেলের ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশনে। এই হলো হোটেলের রিসেপশন।
103 এবং 102 এই দুটি রুম ছিল আমাদের। রয়েছে একটা ডাবল বেড, টেবিল, চেয়ার, টিভি, আর এদিকে জামা কাপড় বা জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট র্যাক মতো। টয়লেটেও যা যা প্রয়োজন সবই ছিল। হোটেলে চেক ইন করে আমরা চলে এসেছি সিমলা কালীবাড়িতে। এই কালীবাড়ি থেকে সিমলা শহরের একটা ভালো ভিউ পাওয়া যায়, তবে এখন বেশিরভাগটাই মেঘে ঢাকা। ইতিমধ্যে আমরা মায়ের দর্শন একবার করে নিয়েছি। এখানেই আছে ক্যান্টিন, আমরা যাব খেতে। এই ক্যান্টিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত, আর খাবার আগে কুপন সংগ্রহ করে নিতে হয়। এই ক্যান্টিনে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। খাবারের মান ভালো এবং দামও রিজনেবল। লাঞ্চ করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসার পর দৃশ্যটা এই রকম ছিল। মেঘের ভেসে বেড়ানো দেখতে দেখতে আমরা বেশ ছবি তুলছিলাম। হঠাৎ করেই মেঘটা চলে এলো এই মন্দিরের ওপরে, এবং দেখুন মেঘে পুরো ঢেকে দিয়েছে। চারপাশে তো কিছু দেখাই যাচ্ছে না, এবং সামনের জিনিসগুলো আবছা হয়ে গেছে। মেঘ সরে যেতেই কালীবাড়ি থেকে আমরা চলে এলাম সিমলার ম্যালে। এখান থেকে ওই যে হনুমানের বিশাল মূর্তিটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জাখু টেম্পল। সিমলার ম্যাল আকারে বিশাল বড় এবং ভীষণ সুন্দর। এই ম্যালে সময় কাটানোর জন্যই সিমলাতে এবারে থাকা। সিমলা যেহেতু এই নিয়ে দ্বিতীয়বার, তাই এখানে রাতে না থাকলেও হতো। আমরা খানিকটা এগিয়ে নারকান্ডায়ও রাত্রিবাস করতে পারতাম, কিন্তু এই ম্যাল আর কালীবাড়ির আকর্ষণে আমরা আজ এখানে থেকে গেলাম। এই চার্চের পাশ দিয়ে জাখু টেম্পলে ওঠার রাস্তা রয়েছে। আমরা আর এখানে উঠিনি। এখানে হেঁটে উঠতে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। খানিকটা ওপর থেকে ম্যালটা ঠিক এরকম দেখতে লাগছে। এই ম্যালে ঘোড়ায় চড়ার সুযোগ রয়েছে। এখানে রয়েছে ভাড়ার তালিকা, চাইলে ঘোড়ায় চড়তে পারে। আর এই ম্যালের ওপর থেকে পুরো সিমলা শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই ম্যালেই রয়েছে সিমলার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা। ম্যালে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম হোটেলের পথে। আজ সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমাদের যেতে হবে সারাহান। সিমলা শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি সারাহানের পথে। আমরা সিমলা কুফরি হাইওয়ে NH22 ধরে এগিয়ে চলেছি। এই পথেই রয়েছে গ্রিন ভ্যালি। এখানে এই যে সবুজ পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ঘন পাইন এবং দেবদারু গাছের জঙ্গল। এই ঘন সবুজ চোখের আরাম এনে দেয়। এই গ্রিন ভ্যালি দেখে আমরা আবার এগিয়ে চললাম
আজ আমাদের ব্রেকফাস্ট হয়নি, রাস্তাতেই ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে দাঁড়ালাম। রয়েছে শেরি পাঞ্জাব ধাবা। আর এই হোটেলের সামনে থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা হলো এই রকম। এখানে ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি ধোসা। ব্রেকফাস্ট করে আবারও এগিয়ে চলা। চলে এসেছি আমরা কুফরিতে। আগে যেহেতু আমাদের এখানে ঘোরা, তাই আমরা আর এখানে থামবো না। এই পথে কুফরিতে নেমে দেখে নেওয়া যায় এখানে নানা রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি রয়েছে। আজও সকাল থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ভেজা পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ের গায়ে মেঘ ভেসে চলেছে। এছাড়া ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো আর কিছুই নয়, রয়েছে প্রচুর আপেল গাছ, এবং আপেল গাছগুলোকে শিলাবৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য সাদা রঙের জাল দিয়ে ঢেকে দেওয়া রয়েছে। আমরা পেরিয়ে যাচ্ছি নারকান্ডা। এই নারকান্ডাতেই আছে হাটু পিক এবং হাটু মাতার মন্দির। আজকে লোকাল কিছু অনুষ্ঠান থাকার জন্য মন্দিরে প্রচণ্ড ভিড় এবং গাড়ির অনেক লাইন। সেই লাইন পেরিয়ে দেখতে গেলে আজ আমরা কখন সারাহানে পৌঁছবো জানি না, তাই মন্দিরের পথে না গিয়ে যাচ্ছি তানি জুব্বার লেকের দিকে। এখানে এই দুটোই দেখার আছে। লেক দেখে ফেরার সময় যদি মন্দির ফাঁকা থাকে তাহলে আমরা মন্দিরটা ঘুরে যাব। পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা বেশ সুন্দর। এখানে লোকাল কোনো অনুষ্ঠান উপলক্ষে চলছে মেলা, তাই এত ভিড়। চলে এসেছি আমরা লেকের কাছে। এখানে রয়েছে একটা মন্দির। হিমাচলি রীতিতে তৈরি এটা নাগ দেবতার মন্দির। এখানে কাঠের কাজ তো ভীষণ সুন্দর। প্রত্যেকটা মন্দির এবং ঐতিহ্যবাহী যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটাতেই একই রকমের কাঠের কারুকার্য। যে মন্দিরের পাশেই লেকটা দেখা যাচ্ছে। মন্দির দর্শন করে আমরা চলে এসেছি লেকের পাশে। এই লেকের আকৃতি চারকোনা। এটা নারকান্ডা থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এর উচ্চতা হলো 8200 ফুট। আর এই মন্দির সহ লেকের চারপাশটা ঘন পাইনের জঙ্গলে ঘেরা।
এখানে প্রতি বছর 28 থেকে 31শে মে পর্যন্ত তানিজুব্বার মেলা হয়। এই লেকে বেশ অনেকটা সময় কাটিয়ে, আর এই সময় রাস্তার সৌন্দর্যটা এই রকম। তবে এবারের মতো আমাদের আর হাটু পিক বা হাটু মাতার মন্দিরে যাওয়া হলো না। এটা কি গাছ জানি না, তবে এই পথে প্রচুর এই রকম বেগুনি রঙের ফুলযুক্ত গাছ রয়েছে। যদি আপনাদের কারো এই ফুলের নাম জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু। পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা দাঁড়ালাম এইখানে লাঞ্চ করব বলে। এই ধাবার পেছন দিকে একটি বারান্দা রয়েছে এবং সেখান থেকে এই সুন্দর ভিউটা পাওয়া যায়। প্রচুর আপেল গাছ রয়েছে। এখানে বারান্দায় বসে খাবারও ব্যবস্থা রয়েছে। বারান্দায় বসে খেলে এই সুন্দর ভিউ দেখতে দেখতে খাবারটা উপভোগ করা যায়। এখানে খাবারগুলো দেখতে যত ভালো লাগছে, খেতে কিন্তু এত ভালো ছিল না। তবে চাউমিনটা খেতে ভালো ছিল। লাঞ্চ করে আবারও এগিয়ে চলা। যত এগোচ্ছি তত যেন পথের সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। এখান থেকে সারাহান এখনও 47 কিলোমিটার দূরে। পেরিয়ে যাচ্ছি রামপুর। যত এগোচ্ছি পাহাড়গুলোর অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে ধস নামা যখন তখন কোনো ব্যাপারই না। এখানে ধস নেমেছিল, সেগুলো পরিষ্কার করার কাজ চলছে। আবারও এক জায়গায় এসে আমাদের দাঁড়াতে হলো, কারণ এখানেও রাস্তার কাজ চলছে। আমরা পৌঁছে গেছি সারাহানের হোটেলে। আমাদের হোটেল কৈলাস ভিউ। এর ফোন নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশানে। এখানে আমাদের দুটো রুম ছিল। দুটো রুমের জন্য 2400 টাকা লেগেছে। এটা আরেকটা ঘর। আগে যেটা দেখালাম ওটার থেকে এই রুমটা একটু ছোট ছিল এবং ওটা ছিল রাস্তার ধারে, বেশি আলো বাতাসপূর্ণ।
এটা একটু ভেতর দিকের রুম ছিল। এই হলো হোটেলের বারান্দা, আর বারান্দা থেকে যে ভিউটা পাওয়া যায় খুব সুন্দর। এই সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে সমস্তটাই আপেল গাছ। আপেল গাছগুলোতে ভর্তি হয়ে রয়েছে ছোট ছোট আপেল। আজ এ পর্যন্তই। এর পরের গল্প নিয়ে আসবো পরের পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।